Hello viewers, thank you for watching the video. The video is about right from verb and I am Wadud from Technical English Learning Home. Today welcome back with the new lessons from Joshua Board 2015. আজকে যারা আমার এই রাইট ফ্রম ভার্বটা দেখবেন আপনারা মনে রাখবেন যে কোনো ধরনের ভিডিও আমি যদি আপলোড দেই তাহলে আই উইল ট্রাই মাই বেস্ট টু ব্রিং আউট দ্য শর্টকাট টেকনিক্স যাতে করে আপনারা সর্বোচ্চ সহজ করে বুঝতে পারেন। আমি এখানে আপনার প্রত্যেকটা ওয়ার্ডকে বাংলা থেকে ইংরেজি করে বুঝিয়ে দেব এবং কোনটা কোন রুলে ভার্বকে আপনাদের চেঞ্জ করতে হবে এবং এটা কিভাবে দেখে চিনবেন বাংলাতে এবং ইংরেজিতে। আমি যে কথাগুলো আপনাদেরকে বলবো সেগুলো অবশ্যই আপনারা মার্ক করে নেবেন, যদি সম্ভব হয় আপনারা খাতা কলম নিয়ে এই রুলগুলো আলাদা করবেন আমার ভিডিও থেকে, অ্যাজ ইফ লেটার ইউ ক্যান সি ফ্রম দেয়ার, যাতে করে আপনারা সেখান থেকে দেখতে পারেন। তাহলে আজকে দেখেন যশোর বোর্ড 2015-এর রাইট ফ্রম ভার্ব আমি আপনাদেরকে বোঝাবো। যে কোনো রাইট ফ্রম ভার্ব যদি আপনারা করতে চান সেটা প্যাসেজ থেকে আসে, তাহলে প্রথম যে বক্সের ওয়ার্ডগুলো দেওয়া থাকবে ফার্স্ট অফ অল উইল হ্যাভ টু লুক এট দ্যাট। আপনারা এইটা দেখবেন। সো এখানে দেখেন লেখা আছে স্ট্যান্ড, অর্থ অবস্থিত অথবা দাঁড়ানো। বিকাম হওয়া, রেইন বৃষ্টি হওয়া, মনে রাখবেন রেইন একটা ভার্ব, এটা অর্থ হচ্ছে বৃষ্টি হওয়া। সি দেখা, গো যাওয়া, কজ ঘটানো অথবা কারণ, রিমেইন থাকা, প্লাই চলতে পারা তাল মিলিয়ে, নো জানা, টেক লওয়া। সো গাইজ এখানে দেখেন আমরা এই ওয়ার্ডগুলো দিয়ে এখানে বসে বসে প্রথম আপনাকে বুঝতে হবে বাংলাতে। যদি বাংলাতে না বুঝতে পারেন তাহলে কখনোই আপনি করতে পারবেন না, আপনি তো বুঝতেই পারবেন না যে কোন ওয়ার্ডটা কোন জায়গায় হয়েছে। এই জন্য এট ফার্স্ট আপনি যেই দেখেন আমি প্রত্যেকটা সেন্টেন্স আলাদা করে দিয়েছি, যেখানে যে ফুল স্টপ আছে আমি সেটা আলাদা আলাদা করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। সুতরাং প্রত্যেকটা সেন্টেন্স আমি এই জন্য আপনার আলাদা করছি যাতে করে আপনারা সহজে বুঝতে পারেন। তাহলে দেখেন এই জায়গাতে আছে আপনার প্রথমে অন এ রেইনি ডে, অর্থ কি? অন এ রেইনি ডে অর্থ হচ্ছে বৃষ্টির দিনে, ইট ড্যাশ অল ডে লং। তাহলে আপনারা কি বলবেন? ইট অর্থ কি? ইট সাবজেক্টের কোনো অর্থ লাগে না যদি সাবজেক্ট না থাকে। তাহলে ড্যাশ অল ডে লং, তাহলে কি বলবেন? সারাদিন বৃষ্টি হয়। যেহেতু ইট একটা থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে আপনাকে ভার্বের শেষে কি দিবেন? অ্যাজ বা ইয়েস। তাহলে এখানে হবে রেইন। সুতরাং দেখেন আমি প্রত্যেকটাকে একটা করে এখানে আনবো এবং দিয়ে দিব, যে পরিবর্তনটা করবেন সেখানে আমি আপনাদেরকে দেখাবো। তাহলে ইট রেইন আপনি জানেন থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের শেষে আপনাকে কি করতে হবে? অ্যাজ বা ইয়েস দিতে হবে। তাহলে দেখেন আপনাকে দিতে হবে অ্যাজ বা ইয়েস। তাহলে দেখেন এটা কি হলো? ইট রেইনস অল ডে লং। এখন আপনার কি বাড়াতে হয়েছে? অ্যাজ বাই এস। এখন আপনার এইটা আমাকে প্রশ্ন করতে পারেন যে এখানে অ্যাজ বাই এস এইটা আমি বুঝবো কি করে? তখন যদি কোনো ধরনের অল ডে লং সারাদিন বৃষ্টি হওয়া, একটা গরমের দিনে সারাদিন বৃষ্টি হয়, এটা স্বাভাবিক একটা সাধারণ বর্তমান কাল। এখন আপনি ওইভাবে না বুঝলেও বাংলা মিলান, অন রেইনি ডে ইট রেইন, এটা বৃষ্টি হয়, বৃষ্টি হইতেছে, বৃষ্টিকে হওয়ানো হয়। তাহলে বৃষ্টি হয় হইতেছে দুইটা দিয়ে মিলাইবেন যদি বর্তমানে থাকে, তাহলে কোনটা দিয়ে মিলে? দেখেন বৃষ্টি হয় অল ডে লং সারাদিন। তাহলে আপনাকে মনে রাখতে হবে থার্ড পারসন, দেখেন ইট থার্ড পারসন সিঙ্গুলার, আর যখনই থার্ড পারসন সিঙ্গুলার থাকবে আপনাকে ভার্বের সাথে অ্যাজ বা এস বসাতে হবে। তাহলে অন এ রেইনি ডে বৃষ্টির দিনে, ইট রেইনস এটা বৃষ্টি হয়, এটা ইটের মনে রাখবেন সাবজেক্ট নাই দেখে এখানে ইটটা আনা হয়েছে, অর্থ বলবেন না। বৃষ্টির দিনে বৃষ্টি হয় অল ডে লং সারাদিন। দ্য স্কাই ইজ ওভারকাস্ট উইথ ক্লাউডস। তাহলে আকাশ কিসে ঢাকা থাকে? আকাশ ওভারকাস্ট ঢাকা পড়ে উইথ থিক ক্লাউডস, ঘন মেঘে। এখন দেখেন এখানে লেখা আছে দ্য স্কাই ইজ নট, দ্য স্কাই ইজ নট, এখানে কি হবে? এখন বৃষ্টিতে যদি মেঘে ঢাকা থাকে তাহলে আপনি এইটার সাথে কি মিলাবেন? দ্য স্কাই ইজ নট স্ট্যান্ড অবস্থিত না, বিকাম হয় না, সি দেখা যায় না, গো যাওয়া যায় না,
কজ গড়া যায় না, রিমেইন থাকা যায় না, প্লে প্লাই চলা যায় না, নো জানা যায় না, টেক লওয়া যায় না। তাহলে আপনি কি বলবেন? বৃষ্টি, দ্য স্কাই ইজ নট, আকাশ কি দেখা যায় না। তাহলে আমাকে কি নিতে হবে? এখান থেকে আমি নিব সি, বাট এখানে আমার কি ব্যবহার করতে হবে সেটা রুল আপনাকে মনে রাখবেন। আপনি যদি কখনো এই কথাগুলো আপনি নোট করেন, কখনো যদি কোনো জায়গায় কোনো বাক্যে যদি দেখেন সেখানে অ্যামিজার অথবা ওয়াজ ওয়ার দেওয়া আছে, তাহলে মনে রাখবেন হয় আইএনজি হবে, না হয় পাস্ট পার্টিসিপল হবে। এখন আমার কথাটা আরেকটু মনোযোগ দিয়ে শোনেন। যদি কোথাও দেখেন অ্যামিজার ওয়াজ ওয়ার আছে, এরপরে তাহলে ভার্ব কি হবে? দুইটা জিনিস হইতে পারে এখানে, হয় আইএনজি লাগতে পারে, না হয় পিপি লাগতে পারে। এখন আইএনজি লাগবে কেন? যদি বাংলাটা তেসে কয়ে মিলে, যেমন দ্য স্কাই ইজ নট, দেখা যাইতেছে, আকাশ দেখা যাইতেছে না। অথবা যদি সাবজেক্ট নিজের কাজ নিজে না করে তাহলে নেবেন পিপি। তাহলে আইএনজি কেন নেবেন? তেসিতেছ। এখন আকাশ দেখা যাইতেছে না, এটা তো এখনের আলাপ বলতেছে না, সে বলছে একটা গরমের দিনের কথা, যখন সারাদিন বৃষ্টি হয় আকাশ দেখা যায় না। সুতরাং আকাশ যদি দেখা না যায়, এখন আপনি এটাকে আইএনজি হবে না পিপি? এখন বাংলাতে তেসি মিলান, যদি অ্যামিজারের পর আইএনজি হবে তখনই যদি তেসিতেছ মিলে। যেমন আমি খাইতেছি, আমি যাইতেছি, আকাশ দেখা যাইতেছে, সে আসতেছে, সে বলতেছে। এখন যদি বলেন আকাশ দেখা যাইতেছে না, তাহলে হবে আমি এখন আপনার সাথে কথা বলতেছি, এখন যদি এটা হয় যে আকাশ দেখা যাইতেছে না, তাহলে আপনি অ্যামিজার আইএনজি বসাতে পারবেন। তাহলে আমি আইএনজি বসাতে পারবো না, তাহলে কি বসাতে পারবো? পিপি। এখন আপনি আমাকে প্রশ্ন করেন কেন আমি পিপি বসাবো? ভাই, যদি সাবজেক্ট নিজের কাজ কখনো নিজে না করে, দেখেন দ্য স্কাই, এখন আকাশ প্রশ্ন করেন, সি অর্থ কি? দেখা যাও। আমি এইটাকে এখানে আনবো, এখানে রূপটা কি দিব দেখেন, আপনাকে পিপি বসাতে হবে। আপনি একটু বুঝবেন, পরে আপনারা এইভাবে উত্তরগুলো তৈরি করে নেবেন। আসলে কম্পিউটারে তো আপনার খাতার মতো করে লিখে যায় না। তাহলে দেখেন দ্য স্কাই ইজ নট, এখন এটাকে পিপি বসাতে হবে। এখন পিপি আমি কেন বসাবো? এই যে সাবজেক্টটাকে লক্ষ্য করেন, দ্য স্কাই। এখন প্রশ্ন করেন তো স্কাই মানে কি? আকাশ। তুমি কি নিজে আকাশ দেখতে পারো? সি অর্থ কি? দেখা। তাহলে উত্তর কি আসবে? না, আকাশ নিজে দেখতে পারে না। সুতরাং সে যদি নিজের কাজ নিজে না করে, এই ক্ষেত্রে মনে রাখবেন অ্যামিজার ওয়াজওয়ারের পর সবসময় পাস্ট পার্টিসিপল বলবেন। আমার ভিডিওগুলো যদি 2-3 বার করে একজন দেখেন, তাহলে এই রুলগুলো আলটিমেটলি আপনার ভিতরে ঢুকে যাবে। সো আপনাকে পাস্ট পার্টিসিপল কেন দিতে হবে? সাবজেক্ট নিজে কাজ করে না, তাই এখানে লিখতে হবে আপনাকে সিন। দ্য স্কাই ইজ নট সিন, দ্য স্কাই ইজ নট সিন। কেন পিপি হলো অ্যামিজার ওয়াজওয়ারের পর? কারণ সাবজেক্ট নিজে কাজ করে না, অথবা হয় বা করা হয় মিলবে। এখানে হয় আকাশ দেখা হয় না এরকম যদি বলেন, তবু আপনি অ্যামিজার পিপি ব্যবহার করতে পারবেন। অথবা দেখা যায় না, অ্যামিজার স্কাই সাবজেক্ট নিজে কাজ করে না, দ্যাট ইজ ওয়াই অ্যামিজার ওয়াজওয়ার পর পাস্ট পার্টিসিপল। ওকে, নেক্সট পরের লাইনটাতে দেখেন তারা লিখছে নান ক্যান ড্যাশ উইদাউট আমব্রেলা। তাহলে কি বলবেন? কেউই বৃষ্টির দিনে ছাতা ছাড়া বাইরে যেতে পারে না। তাহলে বাইরে যাওয়া ইংরেজি কি? ড্যাশ আউট। আপনি একটা করে সবগুলো মিলেন, স্ট্যান্ড আউট দাঁড়াতে পারে না, বিকাম আউট মিলে না, গো আউট। তাহলে দেখেন নান ক্যান গো আউট। এখন এখানে রুল কোনটা আছে? রুল দেখেন ক্যান, রুল কি আছে এখানে? রুলটা আছে, আমি আপনাদেরকে কি কালার দেব? ব্ল্যাক কালার দিয়ে দিই, যেটা রুল পড়বে। এখন ক্যান কি হচ্ছে? ক্যান হচ্ছে, কথাটা লক্ষ্য করেন, যেখানে রুল থাকবে সেটা লক্ষ্য করবেন। ক্যান হচ্ছে মডেল অক্সিলারি ভার্ব। ক্যান কি? মডেল অক্সিলারি ভার্ব। যে কোনো মডেল অক্সিলারি ভার্ব, সেটা প্রেজেন্ট থাক, এই কথাগুলো আপনি লিখে নিতে পারেন। প্রেজেন্ট থাক অথবা পাস্ট ফর্ম থাক, মডেল অক্সিলারি ভার্ব প্রেজেন্ট থাক অথবা পাস্ট ফর্ম থাক, এরপরে যে ভার্বটা বসবে সেটা মূল ভার্ব হবে। তবে একটা কথা আছে, ক্যানের পরে মূল ভার্ব হয় তাহলে আপনারা বুঝলেন, বাট যদি সাবজেক্ট নিজের কাজ নিজে না করে, ঠিক এই আকাশের মতো,
যেমন দ্য স্কাই ক্যান, এরপর আপনি ক্যান বলতে পারবেন না, ক্যান বি বলতে হবে। যদি সাবজেক্ট নিজের কাজ নিজে না করে তাহলে মডেল অক্সিলারি ভার্বের পর বি যুক্ত করে আপনাকে পিপি দিতে হয়। এখন নান অর্থ কি? কোনো ব্যক্তি না, ড্যাশ আউট, তাহলে তো এই ব্যক্তিগুলো নিজেরাই বাইরে যায়, সুতরাং সাবজেক্ট এখানে নিজের কাজ নিজে করছে, এই কারণে আপনাকে শুধু মূল ভার্ব দিতে হবে। তাহলে শুধু মূল ভার্ব কি আছে আমি এখানে দিয়ে দিলাম, দেখেন ওখান থেকে যা আছে তাই, যা আছে তাই যদি বলি তাহলে বুঝবেন মেইন ভার্ব, কারণ মেইন ভার্বগুলো সব দেওয়া থাকবে এখানে। তাহলে দেখেন এখন মিলান, নান ক্যান গো আউট, কেহই বাইরে যেতে পারে না, উইদাউট আমব্রেলা, ছাতা ছাড়া, ওয়াটার ড্যাশ, এটা আরেকটা লাইন, আমরা এখান থেকে যাই। তাহলে দেখেন ছাতা ছাড়া কেউ বাইরে যেতে পারে না, উইদাউট আমব্রেলা, তাহলে এটা এখানে শেষ হলো। ওয়াটার ড্যাশ অন রুট, এখন পানি অবস্থান করে কোথায়? রাস্তায়, তাহলে দেখেন অবস্থান করে হচ্ছে স্ট্যান্ড। এখন দেখেন এখানে কি রুল? এখানে হচ্ছে এই যে ওয়াটারটা হচ্ছে রুল, দ্যাট মিন্স থার্ড পারসন সিঙ্গুলার যদি থাকে ভার্বের শেষে আপনাকে কি দিতে হবে? এস বা ইএস। দেখেন আমার এক্সট্রা এটা লাগানো হচ্ছে, এস বা ইএস, তাহলে হবে স্ট্যান্ডস, ওয়াটার স্ট্যান্ডস, পানি অবস্থান করে, অন রুটস রাস্তার উপরে, অ্যাজ এ রেজাল্ট, আমি এখান থেকে এটা আবার আলাদা করে দিতেছি, দেখেন অ্যাজ এ রেজাল্ট, ফলে, রুটস ড্যাশ মাডি, আপনি বাংলাতে বুঝেন, ফলে রুটস মানে হচ্ছে রাস্তাঘাট, ড্যাশ মাডি, মাডি বলতে কর্দমাক্ত বোঝায়, তাহলে রাস্তাঘাট উপর থেকে একটা করে নেন, দ্বারাই আমরা নিয়ে নিছি রাস্তাঘাট, তাহলে কি আছে আস্তে আস্তে দেখবেন ছোট হয়ে যাবে, আপনি সহজ হবে এটা। রাস্তাঘাট হয় মাটি বা হয়ে যায় মাটি, হয় বা হয়ে যাওয়া ইংরেজি হচ্ছে বিকাম, তাহলে আমরা এখানে বিকামটা নিলাম, আপনারা বিকাম বসাবেন, বুঝলেন। তবে আমি প্রেজেন্ট ফর্ম বসাবো নাকি পাস্ট ফর্ম বসাবো, এটা তো নর্মাল জিনিস ভাই, রাস্তাঘাট সবসময় মাটি হয়ে যায়, তাহলে দেখেন যায় কয় অক্ষর বা মাটি হয়, বিকাম অর্থ হওয়া, হয়, যদি শুধু হয় কথাটা বলেন তাহলে আপনাকে নিতে হবে মূল ভার্ব, আর যদি তেসে দিয়ে নেন তাহলে নিতে হবে অ্যামিজার আইনজি, তাহলে হয় না হইতেছে, তাহলে হয়, হয় যদি হয় তাহলে মূল ভার্ব, দ্যাট মিনস যেটা আপনি নিছেন সেটাই। এখন দেখে নেবেন মূল ভার্ব হলে দেখে নেবেন এস বেস লাগবে কিনা, যেহেতু দেখেন এইখানে এস দেওয়া থাকলে আর এইখানে এস লাগবে না, এই জিনিসটা একটু খেয়াল করবেন। তাহলে আমি লিখলাম অ্যাজ এ রেজাল্ট রুটস বিকাম মারি অ্যান্ড স্লিপারি। ওকে, এখন আমরা নেক্সটে দেখি, ইন ঢাকা সিটি, ঢাকা শহরের মধ্যে অথবা ঢাকা শহরে, দ্য রুটস অ্যান্ড স্ট্রিট, রাস্তা এবং স্ট্রিট, আমরা রাস্তাঘাট বলি, ড্যাশ আন্ডার ওয়াটার, তাহলে কি বলবেন? ড্যাশ আন্ডার ওয়াটার, অবশ্যই বলবেন কি আন্ডার ওয়াটার, পানির নিচে কি করে? পানির নিচে রিমেইন থাকে, রিমেইন অর্থ কি? থাকা, তাহলে পানির নিচে থাকে, আমরা এটা নিব। দেখেন আমি হুবহু নিলাম, আপনারা যখন খাতায় করবেন একটা একটা করে কেটে দিবেন, তাহলে ছোটো হয়ে যাবে, আপনারা দেখতে সহজ হবে, তাড়াতাড়ি করতে পারবেন। তাহলে এখানে দেখেন ইন ঢাকা সিটি রুটস অ্যান্ড স্ট্রিটস ড্যাশ আন্ডার ওয়াটার, তাহলে আপনি কি বলবেন? রিমেইন থাকে, ইটস এ রিয়েল ফ্যাক্ট, এটা সত্যি একটা আসল ব্যাপার, যেটা প্রত্যেক দিন দেখি আমরা টিভিতে, বৃষ্টি হলেই রাস্তাঘাট কোথায় থাকে? পানির নিচে। ফর আওয়ার্স টুগেদার, একসাথে, টুগেদার ড্যাশ মাচ ইনকনভেনিয়েন্স, তাহলে দেখেন এখানে এস থাকলো তাই এখানে এস লাগলো না, এবং আপনি যদি এখানে থার্ড পারসন সিঙ্গুলার পাইতেন তাহলে ভার্বের শেষে আপনাকে এস বেয়ে দিত, আর এখানে যেহেতু এস আছে সুতরাং আপনার মনে রাখবেন এই পাশে এস থাকলে, আমার সাথে দুষ্টামি করতে করতে বলেন, এই পাশে এস থাকলে সেই পাশে লাগে না, দ্যাট মিনস এই পাশে এস আছে এই পাশে লাগবে না, তাহলে রিমেনের সাথে আমাকে কি এস দিতে হলো না। আর যদি থার্ড পারসন সিঙ্গুলার থাকতো তাহলে মূল ভার্ব বললেই মাথার মধ্যে একটা চিন্তা নিয়ে নেবেন যেখানে এস বেস লাগবে। আমি দেখছি দ্য পারসনস হু হ্যাভ কমপ্লিটেড গ্র্যাজুয়েশন, তারা অনেক সময় ইংলিশেও আপনার কমপ্লিট করে, বাট মোস্ট অফ দ্য টাইমস দে অফেন ফরগেট টু ইউজ এস অর ইএস উইথ দ্য মেইন ভার্ব। যেমন আপনারা অনেকে হয়তো জানেন না কোন জায়গায় এস লাগে, কখন এস বা ইএস হয়, কখন ইএস ব্যবহার করতে হয়, এবং এইটা আমি আপনাকে আলাদা একটা ভিডিওতে দেখাবো, থার্ড পারসন সিঙ্গুলার কীভাবে বের করবেন,
এস বাই এস কীভাবে আপনার লাগবে। ওকে, এখানে আমরা তাহলে দেখলাম এই বাক্যটা শুরু হয়েছে দেখেন এখান থেকে, দ্য রুটস অ্যান্ড স্ট্রিটস রিমেইন আন্ডার ওয়াটার ফর আওয়ার্স টুগেদার, ড্যাশ মাচ ইনকনভিনিয়েন্স টু দ্য প্যাডেস্ট্রিয়ান। তাহলে কি করবেন, এই যে ঘন্টার পর ঘন্টা পানির নিচে থাকে, এটা কি করে তৈরি করে, অসুবিধা সৃষ্টি করে। ইনকনভিনিয়েন্স বলতে অসুবিধা, টু দ্য প্যাডেস্ট্রিয়ান পথচারীদের অসুবিধা সৃষ্টি করে। তাহলে এখানে অসুবিধা কোনটা আছে দেখেন, ঘটায়। তাহলে কি অসুবিধা ঘটায়, তাহলে আমরা এইটা নিলাম। এখন প্রশ্ন হচ্ছে এখানে আমার রুল কোনটা। একটা জিনিস মাথাতে রাখবেন, যে যেটাই বুঝাক আপনাকে আগে প্রশ্ন করতে হবে আমি কিভাবে দেখে এই লাইনটাতে বুঝবো যে এইখানে আপনার এই জায়গাতে আপনার রুলটা বাক্যের মধ্যে আছে, এটা আমি দেখে কিভাবে বুঝবো। তাহলে আপনাকে বোঝার জন্য যেই প্রবলেমটা হবে সেটা আমি এখানে বলে দিতেছি। যদি কোনো একটা বড় বাক্য থাকে এবং দেখেন যে শেষের দিকে আবার ব্র্যাকেট আছে, তাহলে একটা কথা মাথার মধ্যে আনবেন যে এক বাক্যে দুইটা যদি ভার্ব থাকে তাহলে সেই ভার্বটার সাথে আপনাকে কি ইউজ করতে হয়, আইএনজি ইউজ করতে হয়। তাহলে একটা প্রথম দেখেন তো আমি এই ভার্বে এই বাক্যর মাঝখানে কিন্তু কোনো কনজাংশন নাই যেটা আলাদা করছে, এইখান থেকে শুরু হলো। দ্য রুটস অ্যান্ড স্ট্রিটস রিমেইন, এটা হচ্ছে রিমেইনটা হচ্ছে ফার্স্ট ভার্ব, এবং আন্ডার ওয়াটার ফর আওয়ার্স টুগেদার এরপর আছে জি নাম্বারে ক্রিয়েট অথবা কজ। ক্রিয়েটও থাকতে পারে, কজও থাকতে পারে। তা আমরা এখানে দেখছি কজ আছে, আমরা এখানে দেখছি কি কজ আছে। বাট ডিয়ার স্টুডেন্টস, ফার্স্ট অফ অল আপনাকে বুঝতে হবে এখানে রুলটা কি। এই দেখেন একটা বার একই বাক্যে, এই দেখেন আরেকটা বার, তাহলে কয়টা বার হলো, এটা 2 নাম্বার ভার্ব। সো গাইস, দেয়ার ইজ এ রুল, একটা রুল আছে, ইফ ইউ গেট 2 verbs ইন এ সিম্পল সেন্টেন্স ইউ উইল হ্যাভ টু অ্যাড আইএনজি উইথ এ সেকেন্ড ভার্ব। দ্যাট মিনস আপনি যদি একটা বাক্যে 2টা ভার্ব পান একই বাক্যে, দ্যাট মিনস একটা সাবজেক্ট একটা ভার্বের বাক্যে, যদি একটা সাবজেক্ট যুক্ত বাক্যে, দ্যাট ইজ কল্ড সিম্পল সেন্টেন্স, ইফ ইউ গেট 2 verbs ইউ উইল হ্যাভ টু অ্যাড আইএনজি উইথ দ্য সেকেন্ড ভার্ব। তাহলে আমি কি যদি এখানে আইন যুক্ত করতে তাহলে কজের শেষে ই আছে, মনে রাখবেন শেষে বাউল থাকলে সেটা উঠে যেয়ে আপনাকে আইএনজি ইউজ করতে হবে। তাহলে হবে কি টুগেদার কজিং মাচ ইনকনভিনিয়েন্স টু দ্য প্যাডেস্ট্রিয়ান। ওকে, তাহলে একই বাক্যে 2টা ভার্ব, এগুলো কিন্তু আপনি নোট করবেন। আপনি নোট করেন এক বাক্যে 2টা ভার্ব থাকলে দ্বিতীয় ভার্বের সাথে আইএনজি, অথবা শর্ট নোট করবেন, একদম শর্ট নোট, দ্বিতীয় ভার্বে আইএনজি হয়, বাকিটা আপনি নিজে বুঝে নেবেন তাহলেই হবে। এত বড় করে রুল যদি লিখেন নেভার এভার, এটা আপনার মাথার থাকবে না। আর যদি শর্টকাট শিখেন যে এক বাক্যে 2টা ভার্ব, আমি তো বারবার দেখিয়ে দিতেছি। আর যদি মনে করেন যে একটা সেন্টেন্স নিয়ে যদি কলা খাওয়া শিখাই, থার্ড পারসন সিঙ্গুলার হলে আসবে ইয়েস হয়, 2টা ভার্ব থাকলে আইএনজি, এইটা না, আপনাকে প্র্যাকটিক্যালি দেখতে হবে। যে টিচার আপনাকে পড়াবে তাকে দেখিয়ে দিতে হবে যে এই বাক্যে আমি কিভাবে দেখে রুল বের করবো, তাহলে আপনার এটা শেখা হবে। সো গাইস, যদি ভালো লাগে আমাকে অবশ্যই লাইক শেয়ার করে আপনাদের সাথে রাখবেন, ইউটিউবে যাতে আমি টিকতে পারি। আপনাদের ফেসবুক প্রোফাইলে আমাকে বিভিন্ন আমার ভিডিওগুলোকে একটু শেয়ার করবেন প্লিজ। এখানে দেখেন লেখা আছে অন সাম রুটস মোটরাইজ ভেহিকেলস, অর্থ বুঝেন। অন সাম রুটস, কিছু কিছু রাস্তায়, মোটরাইজ ভেহিকেলস মোটর চালিত যন্ত্রপাতি, অর ইভেন রিক্সা, এমনকি রিক্সাও, ক্যান ড্যাশ। যদি নেগেটিভ লাগে তাহলে বলতে হবে কি রিক্সা কি চলতে পারে বলবেন নাকি চলতে পারে না বলবেন। তাহলে অবশ্যই আপনি কি বলবেন, চলতে পারে না। তাহলে নট লাগাইতে হবে, এটা কিন্তু আপনার বুঝে লাগাইতে হবে অর্থের সাথে। তাহলে এখান থেকে উপর থেকে কি লেখা আছেন, তাহলে এই 3টা থেকে একটা দেখেন ক্যান নট প্লাই মানে চলতে পারে না। তাহলে আপনি এখানে সরাসরি আমি এখন প্লাইটা নিয়ে আসবো। দেখেন আমি কপি করলাম, আপনারা বুঝবেন যার 2টা আছে মাত্র এখন। তাহলে দেখেন ক্যান নট কি করতে পারে না, ক্যান আপনাকে এক্সট্রাক্ট লাগতে হবে নট, এবং যা আছে তাই ক্যান নট প্লাই, এটা কিন্তু অর্থ বুঝে নিলেন। আর এখানে দেখেন তো মোটর ভেহিকেলসের ক্ষেত্রে আপনাকে কখনো পেসিভে চিন্তা করতে হবে না, এই সময় এইগুলো সব অ্যাক্টিভই রাখবেন, ক্যান নট প্লাই মূল ভার্ব। তাহলে এখানে হচ্ছে রুল হচ্ছে ক্যান, ক্যানের পরে কি হবে মূল ভার্ব হবে, সেটা নট থাকলেও সমস্যা নাই, আপনি নট যোগ করবেন অর্থ বুঝে। এরপরে যান লেখা আছে দ্য সাফারিং অফ দ্য সিটি ডিওলার্স ড্যাশ নো নো বাউন্ডস। আমরা জানি নো নো বাউন্ড অর্থ হচ্ছে নো বাউন্ড অর্থ সীমানা থাকা। তাহলে সাফারিং অফ দ্য সিটি ডিওলার্স, যারা সিটি ডিওলার্স আছে, দ্যাট মিনস যারা ওই শহরের বাসিন্দা আছে, শহরের জনগণ, তাদের সাফারিংয়ের কি থাকে না, সীমা থাকে না। তাহলে নো লাগবে, উপর থেকে আমি নোটা নিয়ে আসি। এখন প্রশ্ন হচ্ছে এই নোর সাথে কি এস হবে নাকি হবে না।
এইটা আপনি কীভাবে বুঝবেন দেখেন, আমি আপনাকে ক্লিয়ার করে দিয়েছি। এখানে দেখেন সবটুকু বড় সাবজেক্ট, দেখেন কত বড় সাবজেক্ট, দ্য সাফারিং অফ দ্য সিটি ডুয়েলার্স। এখন দেখেন আমি যখন এই আপনাকে এইখানে তারা প্রবলেম করবে কি, অফ দিয়ে যখন থাকবে, দেখেন অফের দিকে লক্ষ্য করেন, এইটা যখন থাকবে তখন আপনাকে মাথার মধ্যে একটা জিনিস কাজ করাতে হবে কি, যে এটা অফ দেওয়া যদি যুক্ত থাকে সাবজেক্টে, তাহলে মনে রাখবেন পরেরটা সাবজেক্ট হবে না, কোনটা হবে, আগেরটা। তাহলে সাফারিংস, সাফারিং অফ দ্য সিটি। আবার যদি এখানে এস দিয়ে দেয় তাহলে আর অন্য জিনিস, এই পাশে এস থাকলে ওই পাশে লাগবে না, যেহেতু আমি এস বাদ দিলাম। আপনারা বুঝবেন, যদি আপনার প্রশ্নের সময় এস দিবে, অনেক সময় এস দিবে না, দিবে না। এখন যদি দেয় তাহলে ওইখানে এস লাগবে না, লাগবে না। দেখেন যদি এখানে এস থাকে, আমরা বলছিলাম এখানে এস আছে, তাহলে এখানে লাগবে না। আর যদি সাফারিং বলতে কি, সবগুলো সাফারিং একত্রে, বিভিন্ন ধরনের সমস্যা অনেকজন থাকতে পারে, সেটা সিঙ্গুলার ধরে নেবেন। তাহলে এখানে আপনার বসাবেন নো বাউন্ড। তাহলে উত্তরটা লিখবেন কি, নো বাউন্ড, সীমা না থাকা। এখানে অফ থাকলে সবসময় আগেরটাকে সাবজেক্ট ধরবেন। কি বলছি, অফ থাকলে আগেরটাকে সাবজেক্ট ধরবেন, অফ থাকলে আগেরটাকে সাবজেক্ট ধরবেন। এরপরে যান, এখন একটাই বাকি আছে, কি বাকি আছে দেখি আমরা, এটা নিয়ে নেই, যেহেতু লাস্ট ওয়ান। দেখেন আমরা সবগুলো বসিয়ে ফেলেছি, আপনারা অবশ্যই যখন খাতাতে করবেন তখন একটা একটা করে মার্ক করে করে কমিয়ে আনবেন, নাহলে একটা দুইবার হওয়ার সম্ভাবনা থাকবে। গভর্নমেন্ট হ্যাজ অলরেডি, তাহলে আমরা জানি কি, অলরেডি থাকলে হ্যাভ এস হয়। আর এখানে তাহলে রুল কোনটা, একটা হচ্ছে অলরেডি রুল, আপনার অলরেডি দরকার নাই, সরাসরি এইটার দিকে তাকিয়ে দেখেন, আপনার হ্যাজ হচ্ছে রুল। আর মনে রাখবেন হ্যাভ এর পরে আপনাকে সবসময় বসাতে হবে পাস্ট পার্টিসিপল। টেকেন পাস্ট পার্টিসিপল কি, টেকেন, জাস্ট একটা অ্যান যোগ করবেন, টেকেন। তাহলে গাইস আমরা আরেকবার রিক্যাপ করব। অন এ রেইনি ডে ইট রেইন, এইটা ইট রেইনস। একটা বৃষ্টির দিনে ইট রেইনস আর ইট রেইন। তাহলে দেখেন থার্ড পারসন সিঙ্গুলার আছে, এই জন্য বারবার শেষে অ্যাজ বেস, তাহলে রেইন থার্ড পারসন সিঙ্গুলার রুল। এরপরে পাইছি দ্য স্কাই ইজ নট সিন। এখানে পাইছি কি আমরা, অ্যামিজার ওয়াজ এর পরে হয় আইএনজি হবে, না হয় পাস্ট পার্টিসিপল। এখানে কেন পাস্ট পার্টিসিপল বসাইছি, দ্য সাবজেক্ট নিজে কাজ করতে পারে না, যদি নিজে কাজ না করতে পারে সেখানে আপনাকে বসাতে হবে অ্যামিজারের পর পিপি, বুঝছেন? আচ্ছা, এখন নান ক্যান ড্যাশ গো আউট। মনে রাখবেন ক্যান হচ্ছে মডেল অক্সিলারি ভার্ব। মডেল অক্সিলারি ভার্বের দুইটা জিনিস হতে পারে, একটা মূল ভার্ব, সেটা প্রেজেন্ট হোক আর পাস্ট হোক, আরেকটা হতে পারে ক্যানের সাথে আলাদা যোগ করতে হবে, ক্যান বি পিপি। এখন আপনি আমাকে প্রশ্ন করেন ক্যান বি পিপি কেন হয়, ক্যানের পরে কুডের পরে মূল ভার্ব হয়, সেটা বুঝলাম, কিন্তু ভাই ক্যান বি কুড বি পিপি কেন হবে? যদি সাবজেক্ট, আগে যে রুলটা আমি বলছি এইটাই, সাবজেক্ট যদি নিজে কাজ না করে, যেমন আপনি ইট ক্যান লিখতে পারবেন না, লিখতে হবে ইট ক্যান বি। এখন ইট তো দেখেন তো, ইট তো সাবজেক্ট নিজে কাজ করতে পারে না কখনো, নাকি বলেন? তাহলে ক্যান গিয়ে কি হবে, ক্যান বি পিপি। আর যদি সাবজেক্ট যেমন নান অর্থ ব্যক্তি বুঝাইছে এখানে, সুতরাং ব্যক্তিরা তো নিজে কাজ করতে পারে। জেতা মানুষ, আমরা তো একটা জেতা মরা দিয়ে রুল বুঝাই, বাট অনেকে এই টেকনিক বোঝাইলে বলেন যে কী পড়া এটা জেতা মরা। তাহলে দেখেন নান মানে আপনি যদি একটা জড়বস্তু পান যেটা মরা, সেটা তো নিজে কোনো কাজ করতে পারেন, এটা দেখেই বুঝতে পারবেন জেতা না মরা, এক কথায় আপনি উত্তর খুঁজে পাবেন। তাও যদি না পারেন সরাসরি দেখবেন সাবজেক্ট নিজে না কাজ করলে আপনাকে ক্যান বি পিপি, আর এখানে নিজে কাজ করছে তারা বাইরে যেতে পারে না, তাহলে আপনার বসাতে হবে প্রেজেন্ট ফর্ম। এরপর ওয়াটার থার্ড পারসন সিঙ্গুলার, দ্যাট ইজ ওয়াই ইউ উইল হ্যাভ টু ইউজ এস অর ইএস। মনে রাখবেন যেই সাবজেক্টের সাথে এস থাকে, এই পাশে এস থাকলে এই পাশে লাগতো না, আর এই এসটা যদি এই পাশে থাকতো তাহলে এই পাশে বসতো না, এটা মনে রাখবেন, এই পাশে থাকলে সেই পাশে লাগে না। এরপরে পাইছি অ্যাজ এ রেজাল্ট রুটস বিকাম মাডি, এটাও থার্ড পারসন প্লোরাল, দ্যাট ইজ ওয়াই যেটা আছে সেটাই বাংলাতে মিলছে, রাস্তাঘাট হয় কর্দমাক্ত, তাহলে হয় বিকাম। হইতেছে থাকলে আবার আমি যারা যেত ইন ঢাকা সিটি দ্য রুটস অ্যান্ড স্ট্রিটস, এটাও থাকে দুই অক্ষরে যদি বাংলাতে মিলে মূল ভার্ব নেবেন। আর এটাতে কেন আইএনজি বসাইছি, এক বাক্যে দুইটা ভার্ব থাকলে দ্বিতীয় ভার্বের সাথে আইএনজি। On some routes, motorized vehicles or even rickshaws, motorized vehicles or even rickshaw cannot বসাচ্ছেন, বাংলা অর্থ মিলে যদি নেগেটিভ অর্থ প্রকাশ করে তাহলে অবশ্যই নট ব্যবহার করবেন। মোস্ট অফ দ্য টাইম সেটা থাকবে না, যদি থাকে বাংলাতে বুঝতে পারেন যেখানে নট বলবে তাহলে। আর এটা কোন রুলে পড়ছে, দেখেন সাবজেক্ট নিজে কাজ করে, ইভেন রিক্সাস, এগুলো যানবাহনের ক্ষেত্রে কখনো অপরে কাজ করে এরকম বুঝাবেন না, যানবাহনের ক্ষেত্রে ক্যান মূল ভার্ব হবে, তাহলে বসাবেন ক্যান নট প্লাই।
দ্য সাফারিং অফ দ্য সিটি ডিওলার্স নোজ নো বাউন্ড। যদি এখানে সাফারিং দেখেন যে অফ থাকলে, এখানে রুল হচ্ছে এটা অফের। সাবজেক্টে যদি অফ থাকে তাহলে আপনার মনে রাখবেন যেটা ব্র্যাকেটের সাথে থাকবে সেটাকে সাবজেক্ট ধরা যাবে না, এইটাকে কখনোই সাবজেক্ট ধরবেন না। সাবজেক্ট ধরবেন কোনটাকে? এইটাকে। ওকে, এরপর যান গভর্নমেন্ট হ্যাজ অলরেডি। এখানে রুল কোনটা? হ্যাভ হ্যাজ। হ্যাভ হ্যাজের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল। হ্যাভ হ্যাজ হ্যাড, গেট গট গেটিং, বি বিং বিন, হ্যাভিং টু বি, এগুলোর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। ওকে, দিস টাইম ইজ ফর ইউস। আই উইল মেক questions for you. I will give 2 questions and you will have to answer that. আমি এখানে আপনাকে 2টা প্রশ্ন দিব, যেটা আপনি যাতে এটা করতে পারেন দেখবো আমি আপনি কি আমার মনোযোগিতায় আমার লেসনটা কি ক্লিয়ার হয়েছে এটা আমি বোঝানোর চেষ্টা করব। আমি লিখলাম ইংলিশ, ব্র্যাকেটে দিলাম ইউজ। এখন আপনাকে বলতে হবে এখানে কি হবে? ইংলিশ ইউজ অল ওভার দ্য ওয়ার্ল্ড। আপনারা কি এখানে প্রেজেন্ট ফর্ম ব্যবহার করবেন নাকি অ্যামিজার পিপি? এইটা আপনাকে বুঝে করতে হবে। দেখবেন সাবজেক্ট নিজে কাজ না করলে আমরা জানি অ্যামিজার পিপি হয়, আর সাবজেক্ট নিজে কাজ করলে থার্ড পারসন সিঙ্গুলার থাকলে অ্যাজ বাই এজ হয়। আরেকটা আমি দিব, I did the work. I did the work. ব্র্যাকেটে দিলাম LIVE live in a village। আমি কাজটি করেছিলাম লিভ ইন দ্য ভিলেজ। এখানে আপনাদের প্রশ্ন হচ্ছে এই জায়গাতে যেটা 2 নম্বরে, এটাকে আমি 2 নাম্বার দিয়ে দিলাম, আই ডিড দ্য ওয়ার্ক লিভ ইন এ ভিলেজ। অর্থ কি? আই ডিড দ্য ওয়ার্ক, আমি কাজটি করছিলাম লিভ। তাহলে এখানে কোন রুলে পড়ছে আপনাকে বুঝে করতে হবে। একই বাক্যে 2টা ভার্ব থাকলে দ্বিতীয় ভার্ব থাকেন যে এটা কি প্রথম ভার্ব না দ্বিতীয় ভার্ব, এইটা বুঝে আপনাকে তৈরি করতে হবে। এরপর আমি আরেকটা দিলাম, ইট ক্যান, ব্র্যাকেটে দিলাম সে। দ্যাট, ইট ক্যান সে দ্যাট হি, অথবা আমরা দিলাম উই আর লার্নিং ইংলিশ। আপনাকে এইটার এই 3টার উত্তর আমাকে দিতে হবে। আপনি বুঝে বুঝে উপরেরগুলো দেখে অবশ্যই বুঝবেন সাবজেক্ট নিজে কাজ করে নাকি করে না। মূলত এই রুলগুলো দিয়ে এটা তৈরি হয়েছে। ওকে গাইস, থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও। আর যদি আমার ভিডিওগুলো আপনারা বুঝতে পারেন তাহলে আমার একটা রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে, সবাই আমার ভিডিওগুলো আপনারা ফেসবুকে বিভিন্ন গ্রুপে একটু শেয়ার করেন যাতে আমার সাবস্ক্রাইবগুলো বাড়ে। আর যদি ভাই আমি দেখি যে অন্যান্য টিচার আমি এত কষ্ট করে ভিডিও বানাই, এত ইনফরমেটিভ করে বানাই আপনাদের জন্য, আমার জন্য যদি একটু না করেন ভাই, আমিও আপনাদের জন্য একসময় থাকবো না ইউটিউবে। সো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনাদের ফেসবুক বিভিন্ন পেজে যারা মেম্বার আছেন দয়া করে আমার একটা ভিডিও নিয়ে এখানে লিখে শেয়ার করে দেবেন। ওকে গাইস, থ্যাংকস, ওয়েট ফর দ্য নেক্সট।